অর্পণা মনোযোগ দিয়ে শুনল প্রতিটি কথা। পরপর ধীর গতিতে ওঠার চেষ্টা করতেই আদ্রিয়ান এগিয়ে এসে সাহায্য করতে নিলে অর্পণা ইশারায় না করে দিল। ঠিকঠাকভাবে উঠে বসে নরম স্বরে প্রশ্ন করল, পাপা আসেনি তাই না? আদ্রিয়ানের মুখটা মলিন হয়ে এলো। সে অনেকবার রিকোয়েস্ট করেছে, কিন্তু আরশাদ জামান আসতে চাননি। হয়তো অর্পণার উপর ওঠা রাগ থেকে এমন আচরণ করেছেন। তবে সেটা অর্পণাকে ডিটেলে বলতে চাইল না। মেয়েটা শুনলে খুব কষ্ট পাবে। অর্পণা বোধহয় উত্তরটা জানত। তাই আদ্রিয়ান প্রত্যুত্তর করার আগেই মলিন হেসে বলল, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আচ্ছা, আমি রিলিজ পাবো কখন, সে বিষয়ে কিছু জানেন? 10টার পর মেবি। তারপর আমরা বাড়ি ফিরে যাব। কেমন? না, আমি পাপার কাছে ফিরবো না। পাপা যখন আমায় চায় না তখন আমিও তাকে ঝামেলায় ফেলতে চাই না। আর এই শহরে আমি আছি আর কিছুদিন। এই কটা দিন কোনো একটা হোটেলে নিজেকে মানিয়ে নিতে পারবো। ইউ নো হোয়াট, অর্পণা সব পারে। নিজেকে যেমন মখমলের ন্যায় নরম বানাতে পারে, তেমনি কংক্রিটের ন্যায় কঠিনও বানাতে পারে। এই শহরে আর কটা দিন আছি। এই কথাটা ঝংকার তুলল আদ্রিয়ানের কানে। সে ব্যতিব্যস্ত হয়ে অর্পণার বাম হাতটা নিজের হাতের ভাঁজে নিয়ে বিচলিত কণ্ঠে শোধালো, কি বলছো তুমি? কোথায় যাবে? অন্য কোনো শহরে চলে যাবে নাকি? আদ্রিয়ানের কথা শেষ করার আগেই অর্পণা নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে কোলের উপর রেখে বলল, আব্রোড চলে যাব ভাবছি। 2 দিন পর ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিবে। পরপরই টিসি নিয়ে চলে যাব। আর বোধহয় বাংলাদেশে ফেরা হবে না। অর্পণার কথাই অবাক হয়ে গেল আদ্রিয়ান। অর্পণা অ্যাব্রড চলে যাবে? কিন্তু কোথায়? মনের প্রশ্নটুকু উগরে দিল আদ্রিয়ান। কোথায় যাবে মানে কোন দেশ? আর এই কদিন এজেন্সি মিট, ভিসা প্রসেসিং, টিকিট এত সব কীভাবে কি? অর্পণা, আমায় একটু খুলে বলবে? অর্পণা মুচকি হাসল। বাম হাতে একটা বালিশ তুলে বেডের পিছনে সোজা করে রেখে তাতে হেলান দিয়ে শুয়ে স্যালাইন লাগানো হাতটা সোজা করে রেখে বলল, অস্ট্রেলিয়া চলে যাব। ভিসা নিয়ে প্রবলেম নেই। এখনো অস্ট্রেলিয়ায় আমার 7 মাসের ভিসা আছে। দীপকে বিয়ে করার পরপরই এজেন্সিতে যোগাযোগ করেছিলাম আমি। তার মাস 3 পরেই ভিসাটা কনফার্ম হয়ে যায়। যেহেতু আগে থেকেই জানতাম এই শহর আমায় ছাড়তে হবে, তাই আগে থেকেই নিজের ব্যবস্থা করে রেখেছি। এখন শুধু টিকিট কাটা বাকি। টিসিটা নিয়েই টিকিট কেটে সোজা অস্ট্রেলিয়া। এরপর ওখানে টুকটাক জব করে নিজেকে আর পড়ালেখাটাকে সামলে নিতে পারলেই চলবে। দোয়া রাখবেন আমার জন্য, আমি যেন সফল হই। বেঁচে থাকলে কোনো একদিন আবারও দেখা হবে, না হলেও সমস্যা নেই। অভদ্র অসভ্যদের সাথে যত কম দেখা হবে ততই ভালো থাকবেন। অর্পণার বলা শেষের কথাগুলো যেন তীরের ফলার মতো আদ্রিয়ানের বুকে এসে বিঁধল। মেয়েটা আজও তাকে ক্ষমা করতে পারেনি। আজও তার ব্যবহারে কষ্ট পায়। হয়তো এখনও অভিমান পুষে রেখেছে। চোখ জোড়া জ্বালা করে ভিজে উঠল। আবারও বেহায়ার মতো অর্পণার হাত টেনে তাতে গাল ঠেকিয়ে বলল, আমার একটা লাস্ট রিকোয়েস্ট রাখবে জানিম। ভালোবাসা তো দিলে না, কখনো চাইবো না, এমন কথা দিতে পারবো না। আমি যদি সুযোগ পাই তাহলে মরার 1 সেকেন্ড আগেও শুধু তোমার ভালোবাসা চেয়ে যাব। তবে তুমি হয়তো আমায় সেই করুণাটা করবে না। কিন্তু এই শেষ বেলায় একটা রিকোয়েস্ট রাখো প্লিজ। অর্পণা কিছুই বলল না, শুধু তাকিয়ে রইল। আদ্রিয়ানের সাথে তার বিনিময়ের সম্পর্ক কখনোই তৈরি হয়নি। যখন সে চেয়েছিল তখন আদ্রিয়ান দেয়নি। তারপর অর্পণা দেয়নি। তাই সেই দেওয়া নেওয়ার সম্পর্কটা গড়ে ওঠেনি। অর্পণাকে নিশ্চুপ থাকতে দেখে আদ্রিয়ান কাতর স্বরে বলল, যেই কটা দিন বাংলাদেশে আছো ততগুলো দিন আমাকে তোমার পাশে থাকতে দিবে? হোটেলের পরিবর্তে আমার ফ্ল্যাটে থাকবে? ট্রাস্ট মি জানেন, আমি খারাপ ছেলে নই। তোমার থেকে নিজেকে 100 হাত দূরে রাখবো। আল্লাহর কসম, নিষেধ করো না জানেন, একটু দাও, লাস্ট বার। আর কখনো কোনো আবদার নিয়ে তোমার সামনে দাঁড়াবো না, প্লিজ জানেন, প্লিজ। সূর্যের প্রখরতায় মুখরিত চারিপাশ। প্রচণ্ড গরমে মানব জীবন অতিষ্ঠ প্রায়। সময়টা 11টার ঘরে হলেও বাহিরের তপ্ততা সূর্যের মাথার ওঠার মতো তাপদাহ সৃষ্টি করেছে। এই তপ্ত গরমেও রোদে দাঁড়িয়ে মির্জাবাড়িকে পাহারার
আওতায় রেখেছে অনেক খেটে খাওয়া গার্ড। এটাকেই বোধহয় জীবিকার জন্য লড়াই হিসেবে গণ্য করা হয়। সাই সাই করে মির্জা বাড়ির গেটে দুটো রোলস রয়েস সুইফটেল আর কার আর একটি হাইয়েস্ট এসে থামতেই গেটে দাঁড়িয়ে থাকা গার্ডগুলো সতর্ক হয়ে দাঁড়ালো, যেন একটুখানি নড়চড় করলেই মালিক পক্ষ তাদের জান নিয়ে নিতে প্রস্তুত। যদিও তারা বিশ্বস্ত, সুতরাং কাউকেই কখনো মৃত্যুর সম্মুখে পড়তে হয়নি। তবুও মেইন গার্ড পজিশনে থাকা গার্ডটির পা থরথর করে কাঁপছে। যখন থেকে জানতে পেরেছে গতকাল মির্জা বাড়ির বড় বউ সারা জীবনের জন্য বাড়ি ত্যাগ করেছে, আর সে দেখতে পেয়েও তাকে আটকায়নি, তখন থেকে তার আত্মার পানি শুকিয়ে যাবার জোগাড়। দুজন গার্ড এগিয়ে গিয়ে সামনের গাড়িটির দরজা খুলে দিতেই ড্রাইভিং সিট থেকে নেমে এলো দীপ, আর অপর পাশ থেকে নামলো বিহান। বাকি গাড়িগুলো থেকে গার্ডরা নেমে যে যার পজিশনে দাঁড়িয়ে পড়ল। দুপাশ থেকে নানান ফুলে সজ্জিত বাগানের মাঝখান দিয়ে বয়ে যাওয়া কনক্রিটের পথ দিয়ে হেঁটে যাচ্ছে দুজন। দ্বীপের প্রতিটি কদমে কদমে গাম্ভীর্যতা আর ক্ষমতার বড়াই। দীর্ঘ 6.5 বছর পর দ্বীপের আগের রূপ দেখে প্রতিটি গার্ডের মুখে হাসির ঝিলিক, সেই সাথে কিছুটা আতঙ্কও কাজ করছে। গতকাল সবাই অর্পণাকে যেতে দেখেছে, কিন্তু তারা মেইন গার্ডের ইশারা ব্যতীত কিছুই করার ক্ষমতা রাখে না। হাঁটতে হাঁটতে সদর দরজার কাছে পৌঁছাতেই ঘাড় বাঁকিয়ে মেইন গার্ডের দিকে তাকালো দীপ। সাথে সাথে চোখ নামিয়ে নিল গার্ডটি। দীপ কিছুই বলল না, বরং এগিয়ে গেল বাড়ির ভিতরে। হলরুমে পৌঁছাতেই সবার মলিন মুখশ্রীর সন্ধান পেল। মাহিদ মির্জা গালে হাত দিয়ে হুইল চেয়ারে বসে আছেন। ওনার পাশাপাশি সোফায় বসে আছেন শাহিন মির্জা আর মাহিন মির্জা। দুজনের মুখ গম্ভীর। সিসির এক কোণার হাতল ধরে দাঁড়িয়ে আছে মেধা। সিঁড়ির এক কোণার হাতল ধরে দাঁড়িয়ে আছে মেধা, তার পাশে পড়শি। আরিফ ভাইদের দেখে দৌড়ে গেল। পরিবারের সবচেয়ে ছোট সদস্যকে এগিয়ে আসতে দেখে হাঁটু ভেঙে বসে ওকে কোলে তুলে নিল দীপ। সাথী বেগম তড়িহড়ি করে এগিয়ে এসে বললেন, কি করছো আবির? এত বড় ছেলে হয়ে ভাইয়ার কোলে উঠে কেউ? ওকে নামিয়ে দাও দীপ, তুমি এখনো অসুস্থ। দীপ নামালো না, ওকে কোলে নিয়ে মুচকি হেসে বলল, ওর যখন 3 বছর তখন থেকে আমি অসুস্থ, কোলে নেওয়ার সুযোগ পেলাম কই? চাচিমণি, আম্মু কই? এখানে সবাই আছে, আম্মুকে দেখতে পাচ্ছি না যে। ছেলের নির্লিপ্ত ভাব দেখে মাহিদ মির্জা হালকা ধমকের স্বরে বললেন, যে কাণ্ড করেছো, এরপর আমরা কেউ তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না। বাড়ি থেকে বেরিয়ে গেলে খুশি হব। দীপ একবার বাবার দিকে তাকালো। বাবাটা তার শোকে নিজের কি অবস্থা করেছে দেখলেই তার বুক কাঁপে। তার অনুপস্থিতিতে সবটা কেমন এলোমেলো হয়ে পড়েছে। গোছাতে হবে সবটা, ধৈর্য সহকারে গুছিয়ে। তারপর ভাবনা রেখে কিছু পথ এগিয়ে গিয়ে আরিফকে নামিয়ে দিয়ে সবার উদ্দেশ্যে বলল, যে যাবার সে চলে গিয়েছে আব্বু। থাকার হলে নিজের থেকেই থাকতো। সে যখন আমার জন্য 11টা দিন অপেক্ষা করতে পারেনি, আমিও তাকে ফেরাতে যাব না। এখন সবাই যদি এরকম মুখ গোমরা করে বসে থাকতে চাও তাহলে থাকতে পারো, আমার কিচ্ছু এসে যায় না। ছেলের কথা শুনে মুখ ফিরিয়ে নিলেন মাহিদ মির্জা। দাঁতে দাঁত চেপে বললেন, 3 কবুল পড়লেই স্বামী হওয়া যায়, কিন্তু প্রকৃত স্বামী হতে গেলে অনেক দায়িত্ব পালন করতে হয়, যেটা তোমার মধ্যে অযোগ্য ছেলেরা যেটা তোমার মতো অযোগ্য ছেলেরা কোনোদিন পারবে না। নিমক হারাম একটা। তুমি আমাকে আব্বু বলে ডাকবে না, আর না নিজের এই মুখটা নিয়ে আমার সামনে আসবে। ভাইয়ের মুখে এহেন কথা শুনে মাহিন মির্জা বললেন। মাহিন মির্জার কথাই ক্ষিপ্ত দৃষ্টিতে ভাইদের দিকে তাকালেন মাহিদ মির্জা। সাথে সাথে চুপসে গেল দুই ভাই। শাহিন মির্জা আমতা আমতা করে বললেন, আমাদের দিকে এভাবে তাকাও কেন ভাই? আমরা কি করলাম? আমাদের দিকে এভাবে তাকাও কেন ভাইজান? আমরা কি করলাম? আমি আর মাহিনও তো দ্বীপের ওপর রেগেই আছি, আর তুমি আমাদের রাগ দেখাচ্ছ। কই যাই বলো তো আমরা? মাহিদ মির্জা মুখ বিকৃত করে বললেন, কেউ খুঁজতে যাবে না ওকে। ওর কি কোনো দাম নেই যে যেচে পড়ে এখানে পড়ে থাকতে হবে? কেউ খুঁজতে যাবে না ওকে। ওর কি কোনো দাম নেই যে যেচে পড়ে
এখানে পড়ে থাকতে যাবে? যার বউ তাকে বলো খুঁজে আনতে, নয়তো তার জন্য মির্জাবাড়ির দরজা আজীবনের জন্য বন্ধ। এই পড়শিরাম্মু, আমাকে একটু রুমে নিয়ে যাও তো। এসব আর সহ্য হচ্ছে না। অমানুষ জন্ম দিয়েছে আমি, কুলাঙ্গার হয়েছে একটা। পড়শি বাধ্য মেয়ের মতো এগিয়ে এসে মাহিদ মির্জার হুইল চেয়ার টেনে লিফটের দিকে চলে গেল। উনি অসুস্থ হওয়ার পর বাড়িতে লিফট সিস্টেম করা হয়েছে। ভাইকে চলে যেতে দেখে শাহিন মির্জা মুখ ভোঁতা করে বসে রইলেন। বাবাকে চলে যেতে দেখে দীপও রেগে মেগে ঘরের দিকে চলে গেল। দীপকে যেতে দেখে মাহিন মির্জা হালকা রাগ মিশ্রিত দৃষ্টিতে বিহানের দিকে তাকিয়ে শাঁসিয়ে বললেন, অপ্রিয় দীপ মির্জা, ঘন্টা চারেক আগেও আপনাকে ভালো নজরে দেখা এক পাপী আমি, বাট আপনি আবার সেই নজর ডিজার্ভ করেন না। আর যে যা ডিজার্ভ করে না তাকে সেটা দেয়া পৃথা আমার একদমই পছন্দ করে না। আজকের পর আপনি আমার অপ্রিয়র খাতায় নাম লিখালেন। আপনাকে ঘৃণা করি আমি, স্রেফ ঘৃণা। আপনি কি ভেবেছেন আমি আর 5টা নারীর মতো সাধারণ কেউ যে আপনার পায়ে ধরে বলবে আমায় মেনে নিন স্বামী, আমায় মেনে নিন? জাস্ট ইরিটেটিং ওয়ার্ডস। আজকের পর আপনি আমার অপ্রিয়র খাতায় নাম লেখালেন। ঘৃণা করি আপনাকে আমি, স্রেফ ঘৃণা। আপনি কি ভেবেছেন আমি আর 5টা নারীর মতো সাধারণ কেউ যে আপনার পায়ে ধরে বলবে আমায় মেনে নিন স্বামী, আমায় মেনে নিন? জাস্ট ইরিটেটিং ওয়ার্ডস। আর এইসব ওয়ার্ডস অর্পণার মুখে একদমই মানায় না। আপনাকে আমি 1000 টাকা দেনমোহর নিয়ে বিয়ে করেছিলাম, কোনো কাগজে কলমে স্বাক্ষর হয়নি, শুধু কবুল বলা বলি হয়েছিল। বিহান ভাইয়ের থেকে ডিটেলে জেনে নেবেন। বাই দ্য ওয়ে, ডিভোর্স লেটার ফেটারের কোনো দরকার নেই। সময় করে বিহান ভাইয়ের ফোন দিয়ে ভিডিও কলে এসে 3বার তালাক দিয়ে দিবেন, তাহলে এই সো কল সম্পর্ক থেকে মুক্তি। আজকের পর যে মুহূর্তে আপনি চিঠিটা পড়ছেন এই সময়ের পর ভুলে যাবেন আপনার জীবনে অর্পণা নামক কোনো মেয়ের অস্তিত্ব ছিল। আই নো দ্যাট আপনি খুঁজবেন, আমায় কাছে পেতে চাইবেন, হয়তো পাগলামো করবেন, কিন্তু আমি ফিরবো না। কজ আমি যার থেকে একবার মুখ ফিরিয়ে নিই সে মরে গেলেও ফিরে তাকাই না আমি। হোক সে যতই পেয়ারের লোক। প্রেম ভালোবাসা ততক্ষণই স্থায়ী থাকে যতক্ষণ পৃথা জামানের মন স্থির থাকে। আপনার বাড়ি থেকে যা যা দেয়া হয়েছে সবটাই রেখে গেলাম, শুধু নাকের ফুলটা রাখা হয়নি। এটুকু আমার থাক। এর পরিবর্তে আমার 4টা ওয়াচ রেখে যাচ্ছি। এখানে থাকা প্রতিটা ওয়াচের প্রাইস 67K প্লাস। আশা করি নাকের ফুলের দাম মিটে যাবে। আর না মিটলে বিহান ভাইকে দিয়ে জানাবেন, আমি ক্যাশ পাঠিয়ে দেব। চিঠিটা পড়ে ক্রূর হাসল দীপ। কোনা চোখে বিহানের আতঙ্কিত মুখটা অবলোকন করে ঠোঁট কামড়ে জিজ্ঞেস করল, মেয়েটা কি আমার সাথে তেজ দেখালো বিহান? দীপ মির্জার সাথে ঘাটতারামি? বিহান বিরক্তিতে ভ্রু কুঁচকাল। এই ছেলে এখনও বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছে না। বউ চলে যাবার পরেও এতটা নির্লিপ্ত মানুষ কিভাবে থাকতে পারে ভাই? সে হলে তো এতক্ষণে মেধারানীর নামে কাঁদতে কাঁদতে গঙ্গা যমুনা বইয়ে দিত। দীপ নির্লিপ্ত থাকলেও বিহান আফসোসের স্বরে বলল, বুঝবি রে, বুঝবি। অর্পণা কি জিনিস সেটা তুই নিজেও জানিস না। এতদিন তো ভালো রূপ দেখেছিস, এবার আড়ালে থাকা রূপটা দেখ। কত করে বললাম বাড়ি ফিরে চল, ফিরলি না। বিয়ে করেছিস 8 মাস, এখনো বাসরটাও করতে পারিসনি। তোর জন্য বড্ড আফসোস হচ্ছে জোহান। তোর কপালে বোধহয় আর বাসর টাসর জুটবে না। বউ থাকা সত্ত্বেও বাসর করতে না পারার আফসোস তোর আজীবন থেকে যাবে ভাই। বড্ড মায়া হচ্ছে তোর জন্য। বিহানের কথায় ভ্রু কুঁচকে এলো দীপের। চোখে মুখে তিক্ততা ছড়িয়ে প্রশ্ন করল, তুই জানিস কিভাবে আমাদের বাসর হয়েছে নাকি হয়নি? বিহান ঠোঁট কামড়ে হাসল। পরপর এক পা করে পেছাতে পেছাতে বলল, কিভাবে আবার? তোদের রুমের কোনায় কোনায় সিসি ক্যামেরা লাগানো ছিল, কিছু হলে জানতে পারতাম। তেতে উঠল দীপ। হাতে থাকা নিজের ফোনটা বিহানের মাথা বরাবর ছুঁড়ে মারতেই বিহান সেটা ক্যাচ করে নিল। ওর কাণ্ড দেখে দীপ দাঁতে দাঁত চেপে বলল, দাঁড়া বেয়াদবের বাচ্চা, কতক্ষণ পালিয়ে বাঁচবি? সামনে পেলে একদম খুন করে দেব। আমার রুমে সিসি ক্যামেরা সেট করার সাহস দেয় কে? দাঁড়াতে বললাম না, দাঁড়া। বিহানকে আর পাইকে বাঘের গুহায় ঢুকে বাঘিনীকে নিয়ে টানাটানি করার মতো ভুল করার পর সেই গুহায় প্রাণ হারানোর মতো ভুল সে করবে না। বিহান তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমার কোনো দোষ নেই ভাই, আমার উদ্দেশ্য সৎ ছিল। তুই যদি অর্পণাকে না মেনে নিস তাহলে যেন এগুলো দেখিয়ে তোর মন গলাতে পারি, সেজন্যই আর কি। কিন্তু বিশ্বাস কর, তোর আর তোর বউয়ের একটা ভিডিও আমি দেখিনি। আমি তো এমনি এমনি বললাম। বিহান রুম থেকে বেরোতেই দীপ হালকা গলা উঁচিয়ে বলল, ফুটেজগুলো আমাকে সেন্ড কর।
দীপের কথা কর্ণকুহর হতেই ফিরে এলো বিহান। দরজার হাতল ধরে ভিতরে উকি দিয়ে বলল, কেন? ফুটেজ দিয়ে কি করবি? আর দিলেও তার বিনিময়ে আমি কি পাবো? ঠোঁট বাঁকিয়ে হাসল দীপ। ওয়াশরুমে যেতে যেতে বলল, ক্ষমা, তোকে ক্ষমা করা হবে। এই যে আমার আর আমার বউয়ের প্রাইভেট মোমেন্টের ভিডিও করেছিস, তার জন্য তোকে ক্ষমা করে দেওয়া হবে। ফ্রেশ হয়ে এসে যেন ঠিকঠাক পেয়ে যায়, না পেলে মেধাকে পড়শির ঘরে পার্মানেন্টলি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কথাটা বলে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল দীপ। ঠোঁট উল্টালো বিহান। কথা হচ্ছিল ওদের ওদের নিয়ে, অথচ এর মাঝে তার নিষ্পাপ বউটাকে টেনে আনা হলো। বিহান তার বউটাকে ছাড়া থাকতে পারবে নাকি? হুম, একদমই পারবে না। তার চেয়ে ভালো মানে মানে ফুটেজগুলো সেন্ড করে দেওয়া, নয়তো তাকে আবার বউ ছাড়া থাকতে হবে। সারাটা দিন যতই নিজেকে শক্ত আবরণে আবৃত করে রাখুক না কেন, রাত হতেই সব আবরণ ছিন্ন হয়ে অর্পণার জীবনটা যেন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিছানায় গা এলিয়ে দিতেই সাপের মতো পেঁচিয়ে ধরা বন মানুষটার জন্য বুকটা খাঁ খাঁ করে উঠল। অর্পণা জানে না তার সাথে কেন এত বেইমানি করা হচ্ছে, কেন ওই লোকটাকে সে এক সেকেন্ডের জন্য মন থেকে সরাতে পারছে না। এমনিতে তো গলাবাজি করে বলতে পারে, যার থেকে একবার মুখ ফিরিয়ে নেই তার দিকে ফিরেও তাকায় না। তাহলে আজ কেন সেসব ধরে রাখতে পারছে না? আজ কেন সেই লোকটাকে ভুলতে পারছে না, ঘৃণা করতে পারছে না? বেপরোয়া মনটা বারবার বায়না করছে ছুটে গিয়ে মির্জাবাড়ির ওই বড় ছেলের বুকে ঝাঁপিয়ে পড়তে, কলারটা শক্ত হাতে ব্যাস্টনিতে পেঁচিয়ে ধরে চিৎকার করে বলতে, পরিশেষে বরুণ বাচন পাগল হয়ে যান, সবটা আমার আড়ালে থেকে একদম কাছে ঘেঁষার চেষ্টা করবেন না। জ্বালাতে আসলে একদম মাটির নিচে গেড়ে দেবো, মাইন্ড ইট। আপনি আমার দীপ, শুধুই আমার। আমি আপনাকে খুব ভালোবাসি, আর আপনি নিজেও আমায় ভালোবাসেন। বিশ্বাস করুন, 11 দিন আগেও আপনার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখেছি। সেই ভালোবাসা সামান্য একটা পরিচয় মিথ্যা হতে পারে না। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না দীপ। আপনাকে ছাড়া অর্পণা মরে যাবে। আপনি যেমন পারোকে ছাড়া পাগল হয়ে গিয়েছিলেন, তেমনি আমিও হব। তখন আমায় কেউ সুস্থ করতে পারবে না। আপনার মতো দেখতে 1000 জন অর্পণার জীবনে এলেও অর্পণা সুস্থ হবে না। কিন্তু পারছে না। আর না পারছে ছুটে যেতে। কারণটা আত্মসম্মান। যেই লোকটা 10 দিনেও একটা খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি, তার মুখ ফুটে বলার অপেক্ষা রাখে না, সে যে অর্পণাকে চায় না। আর যে চায় না তার জীবনে জোর করে নিজের অসহায়ত্বের দোহাই দিয়ে থেকে যাওয়াটা বোকামি। অর্পণা অতটাও সেমলেস নয় যে কেউ ফিরিয়ে দিলে তার পায়ে ধরে অনুরোধ করবে রেখে দেওয়ার জন্য। একবার তো করেছিল, তার বিনিময়ে কি পেল? ভরা সভায় লাথি উষ্টা ছাড়া কিছুই জুটেনি। আবারও একই পরিস্থিতির শিকার হতে পারবে না অর্পণা। সেই ভয়ে তো এক প্রকার পালিয়ে এসেছে সে। লোকের সামনে অপমানিত হতে খুব কষ্ট হয়। সে অভদ্র অসভ্য হতে পারে, কিন্তু কুকুর বিড়াল নয় যে মানুষ চাইলে লাথি উষ্টা মেরে তাড়িয়ে দিবে। এরকম হাজারটা যুক্তি তর্কের মাধ্যমে মনকে মানাতে চাইল অর্পণা, কিন্তু মন তো সেসব মানতে চায় না। অর্পণার মন ভালোবাসা চায়, যেদি দীপকে চায়, যে সারাক্ষণ ওর ভালোবাসা পাওয়ার জন্য জেদ করবে, ছটফট করবে, ভালোবাসা না দিলে রাগ দেখাবে, সেই দীপকে চাই অর্পণার। ওই জেদি দীপের বুকে নিজেকে লুকাতে চায়। ভাবতে ভাবতে ডুকরে উঠল অর্পণা। কোলবালিশটা জড়িয়ে ধরে তাতে মুখ গুজে নিঃশব্দে কাঁদতে লাগলো। সে বেইমান, সে ভালোবাসা বোঝেনি, ভালোবাসা দেখেনি। সে শুধু চেহারা দেখেছিল। তার একমাত্র ভালোবাসা আর প্রথম স্ত্রী, এর চেহারাটা দেখেছিল। না, প্রথম স্ত্রী নয়, তার একমাত্র স্ত্রী এবং একমাত্র ভালোবাসা। সে তো অর্পণাকে মানেই না। মানলে আজ অন্তত একটা কল দিত। ওই লোকটার কলের আশায় এখনও সিম পাল্টায়নি অর্পণা, আর না ফোন বন্ধ রেখেছে। কই, সে তো একটা কল দিল না, একবার জানতে চাইল না কেন বাড়ি থেকে বেরিয়ে এলো। জানতে চাইবে কি করে? সে হয়তো জানেই না যে অর্পণা বাড়ি ছেড়ে চলে এসেছে। এটুকু ভাবতে গিয়ে না চাইতেই অর্পণার কান্নার বেগ বাড়ল।
শত চেষ্টা করেও মুখ বালিশের সাথে চেপে ধরেও শব্দ নিশ্চিহ্ন করতে পারছে না। অর্পণার কান্নার মাঝে খট করে রুমের দরজা খুলে গেল। আদ্রিয়ান দ্রুততার সাথে রুমে ঢুকে অর্পণার বিছানার পাশে হাঁটু মুড়ে বসে মাথায় হাত রেখে কাতর কণ্ঠে শোধালো, জানেম, জানেম, তুমি কাঁদছো কেন? শরীর খারাপ লাগছে? কেমন লাগছে বলো? জানেম তুমি তো কাঁদো না, কান্না করা ভুলে গিয়েছিলে। আজ কেন কাঁদছো? তুমি দীপ মির্জার জন্য কাঁদছো জান। তুমি ওকে খুব ভালোবাসো তাই না? আমায় কেন ভালোবাসো না? তুমি তো আমাকে ভালোবাসতে। বিশ্বাস করো, আমি যদি আগে জানতাম ওই বৃথা জামান আর অর্পণা জামান একই মানবী, তাহলে তোমায় আমি কখনোই এভাবে অপমান করতাম না। আমার দোষ আমি জানি। আমি তোমাকে অবহেলা করার পেছনে তুমিই দায়ী। আমি তো তোমার গানে মজেছিলাম, এক অদেখা প্রেমে মজেছিলাম, কিন্তু জানতাম না ওই অদেখা ভালোবাসার মানুষটাই তুমি, মানে আমার ফুফাতো বোন অর্পণা। জানেন, দীপকে ভুলে যাও, আমাকে বিয়ে করতে হবে না, ওকে ভুলে যাও। আমরা এভাবে পাশাপাশি রুমে কিংবা পাশাপাশি ফ্ল্যাটে সারা জীবন একসাথে কাটিয়ে দিব। আমায় ভালো না বাসো, প্রতিবেশীর মতো তোমার আশেপাশে একটু জায়গা দিও প্লিজ। আদ্রিয়ানের উপস্থিতি টের পেতেই কান্না থামিয়ে দিয়েছে অর্পণা। মাথায় থাকা আদ্রিয়ানের হাতটুকু সন্তর্পণে নামিয়ে দিয়ে উঠে বসল। দু হাতে চোখের পানি মুছে নরম স্বরে জিজ্ঞেস করল। আদ্রিয়ান মাথা নিচু করে উত্তর দিল, তুমি তো অসুস্থ, যদি তোমার কিছু লাগে সেজন্যই আর কি। আচ্ছা, আর বসবো না। অর্পণা আহত হলো। এতটা ভালোবাসার দরকার ছিল না। সে কখনোই সেই রাতের কথা ভুলতে পারবে না। সেদিন সে শুধু অপমানিতই নয়, বলিষ্ঠ হয়েছিল। সেদিন যদি পাপা ঠিক সময় না আসতো তাহলে না। আর ভাবতে পারল না অর্পণা। সে আদ্রিয়ানের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আপনি আবারও দরজার বাইরে বসেছিলেন? আদ্রিয়ান, আপনাকে বুঝতে হবে আমি বিবাহিত। আমাদের দুজনের দৃষ্টিতেও পাপ সৃষ্টি হবে। আমি চাই না আপনার পাপ হোক, কারণ আপনি আমাকে এখনো ভালোবাসাময় দৃষ্টিতে দেখেন। প্লিজ আদ্রিয়ান, আমার রুমের আশেপাশে থাকবেন না। আপনি এরকমটা করলে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। আই নিড স্পেস। প্লিজ চলে যান, আমি নিজেকে সামলাতে জানি। আদ্রিয়ান যেতে চাইল না। সে অনড় হয়ে বসে থেকে আবদার ভরা কণ্ঠে বলল, আমি একটু থাকি, তুমি ঘুমালেই চলে যাব, প্রমিস। ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো অর্পণা। রাগত স্বরে বলল, আপনাকে যেতে বলেছি আদি। আমি আমার স্বামী থেকে দূরে থাকলেও তার এক চুল পরিমাণ হক কাউকে নষ্ট করতে দেব না। আপনি আমাকে সর্বোচ্চ রিকোয়েস্ট করাই এখানে এসেছি, নয়তো নিজের রাস্তা অর্পণা নিজেই বেছে নিতে পারে। প্লিজ লিভ, নয়তো এক্ষুনি আমি এখান থেকে বেরিয়ে যাব। রিস্ক নিল না আদ্রিয়ান। নিঃশব্দে জায়গা প্রস্থান করল। আদ্রিয়ান যেতেই উঠে গিয়ে ভেতর থেকে দরজা আটকে দিল অর্পণা। পরপর বিছানার পাশ ঘেঁষে মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ল। আজ গিটারটার কথা খুব মনে পড়ছে। টানা 8 মাস দীপকে কাছে পেয়ে গিটার, গান, লাইভ সব ভুলে গিয়েছে অর্পণা। ওই লোকটার মাঝে কি এমন জাদু ছিল কে জানে। সেই জাদু বলে অর্পণা নিজের শখের সাথে সাথে নিজেকেও হারিয়ে বসেছে। চোখে জল জমলেও এবার আর কাঁদল না অর্পণা। বালিশের তলা থেকে ফোনটা বের করে স্ক্রিন অন করলো। দুপুরের পর অকারণে ফোনের ডাটা অফ করে রেখেছিল সে। বিষয়টা একেবারে অকারণ নয়। আসলে ডাটা অন থাকলে একটার পর একটা কল আসতো আর অর্পণা মনে করতো দীপ কল দিয়েছে। কিন্তু তা তো সম্ভব নয়। সে কখনোই অর্পণাকে কল দিবে না। ভাবতে গিয়ে আবারও চোখে জল জমল। অর্পণা 2 হাতে চোখ মুছে ডাটা অন করতে করতেই একটার পর একটা নোটিফিকেশন আসতে লাগলো। নোটিফিকেশনের ভারে কখন না জানি মোবাইলে হ্যাং মেরে যায়। টানা 3 মিনিট পর মোবাইলটা শান্ত হলে অর্পণা ফেসবুকে ঢুকলো। পোস্ট সেটিং অনলি মি করে একটা পোস্ট করলো। পুরুষ তার প্রথম নারীর ব্যাকআপ হিসেবে দ্বিতীয় নারীকে চায়। যখন তার মাঝে প্রথম নারীকে খুঁজে পায় না, তখনই ছুঁড়ে ফেলে দেয়। এই পৃথিবীতে ভালোবাসা সুন্দর, তবে সেটা ভালো মানুষদের জন্য। আমাদের মতো জঙ্গলিরা শুধু অবহেলাই প্রাপ্য। কিছু সময় পর আরেকটা পোস্ট করলো। এই ধরিত্রীতে যতবার এক পশলা বৃষ্টি হয়ে ঝরতে চেয়েছিলাম, ঠিক ততবারই এই ধরনী আমায় উত্তপ্ত খরার রূপ দিয়েছে।
পোস্টটা করে গ্যালারিতে ঢুকলো অর্পণা। তার গ্যালারিতে দীপ আর তার হাজারখানা ছবি রয়েছে। কোনোটাতে অর্পণার বুকে মুখ গুজে রেখেছে দীপ, আবার কোনোটাতে দুজন গালে গাল ঠেকিয়ে কম্বলের নিচে বসে আছে। একটা ছবিতে অর্পণা শুয়ে আছে আর তার উপরে দীপ, আরেকটাই অর্পণা নিশ্চিন্তে দীপের বুকে ঘুমিয়ে আছে। এরকম হাজারো খুনসুটিময় ছবি আছে গ্যালারি জুড়ে। সব ছবিকে উপেক্ষা করে একদম শেষে পৌঁছালো অর্পণা। ওই মোবাইলটা বাড়িতে রেখে আসার পর বহু কষ্টে ড্রাইভার থেকে এই ছবিটা বর্তমান ফোনে আনতে পেরেছে। ছবিটা দীপ আর অর্পণার প্রথম রাতের, যেটাকে হিসেব মতো তাদের বাসর রাত বলা হয়। সেই রাতে দীপের পাগল বেশে একটা ছবি তুলেছিল অর্পণা। এই লোকের মায়ায় পড়ার জন্য সেই রাতটাই যথেষ্ট ছিল। সেই এক রাতেই অর্পণা পাগল দ্বীপের মায়ায় পড়েছিল। অর্পণা ছবিটা বুকের সাথে মিশিয়ে নিয়ে বিছানার কোণায় মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলল। এভাবেই কাটল মিনিট 5। হঠাৎই মেসেঞ্জার থেকে একটা মেসেজ আসলো। বিরক্ত হলো অর্পণা, তবে অ্যাভয়েড করলো। পরপর একটার পর একটা আসতেই থাকলো। অর্পণা বিরক্ত হয়ে ফোনটা তুলে স্ক্রিনে তাকা দিয়ে দেখল ইয়োর হাজব্যান্ড আইডি থেকে বারবার মেসেজ আসছে। অর্পণার কেন যেন কৌতূহল হলো। সে ইনবক্সে ঢুকে প্রতিটি মেসেজ সেন্ড করলো। সব কয়টা আনসেন্ড করে দিয়েছে ওপাশের ব্যক্তিটি। অর্পণা মেসেজ দিল, হু আর ইউ? সেকেন্ডের মাঝে রিপ্লাই এলো। ভ্রু কুচকালো অর্পণা। মনে আশা জাগলো হয়তো দীপ মেসেজ দিয়েছে। ভাবতেই তাড়াহুড়ো করে টাইপ করলো। হোয়াট? কে আপনি? কিসের হাজবেন্ড? আপনি কি দীপ? রিপ্লাই এলো। অর্পণা এবার নিজের প্রতি বিরক্ত হলো। এরকম ছ্যাবলামো করা দীপের সাথে যায় না, তাই বিরক্তি নিয়ে টাইপ করলো, না, সে আমার কেউ না। আপনি এটা বলুন, আপনি কেন বললেন আপনি আমার হাজবেন্ড? আবারও রিপ্লাই এলো। অর্পণা বুঝলো এটা নির্ঘাত কোনো বাজে ছেলে, তাই এসব আজে বাজে কথা বলছে। অন্য সময় হলে অনেকগুলো বাজে কথা শুনিয়ে দিত, কিন্তু এখন মন ভালো নেই, তাই আইডিটা ব্লক লিস্টে ফেলে দিয়ে আবারও সেভাবে বিছানায় মাথা এলিয়ে পড়ে রইল। তার মিনিট 3 পর ইনস্টাগ্রামে আবারও একটার পর একটা মেসেজ আসতে লাগলো। অর্পণা বিরক্ত হয়ে সেটা চেক দিতে দেখল এটাও ইয়োর হাজব্যান্ড নামের আইডি। সবগুলো মেসেজের নিচে যেই মেসেজটা ছিল সেটা পড়তেই মেজাজ গরম হয়ে গেল অর্পণার। ওপাশে ব্যক্তি লিখেছে, বাহ, হাজবেন্ডের উপরে এত ভরসা। কিন্তু আমার জানা মতে আপনার হাজবেন্ড অত্যন্ত অসভ্য প্রজাতির প্রাণী। সে সর্বক্ষণ আমার বউকে নিয়ে আজে বাজে কল্পনা করে, অযাচিত ইচ্ছা মনের মধ্যে পুষে রাখে। এতটাই অযাচিত ভাবনা পোষণ করে রাখে যতটা বর্তমানে আপনাকে নিয়ে আমি পোষণ করছি। ইউ আর সো অ্যাট্রাকটিভ ম্যাম। আপনার প্রতি আমি প্রতিটা মুহূর্তে ফিদা হয়ে যাই। এক কথায় যাকে ফানা হয়ে যাও বলে। অর্পণা লাস্টের ক্যালকুলেশনটা বুঝল না। সে মনে করেছে লোকটা বলতে চাচ্ছে তার বউ অর্পণার হাজব্যান্ডের সাথে পালিয়েছে। দীপের সম্পর্কে এত বড় মিথ্যা অ্যালিগেশন মানতে চাইল না অর্পণা। সে দাঁতে দাঁত চেপে রিপ্লাই করলো, একদম বাজে কথা বলবেন না। আপনি আমার হাজবেন্ডের চরিত্র সম্পর্কে জানেন না, তাই এমন কথা বলছেন আপনি। সে খুব ভালো চরিত্রের অধিকারী, কারণ ওনার মতো একজন ব্যক্তি কখনোই আপনার বউ নিয়ে পালানোর মতো বাজে কাজ করতে পারে না। রিপ্লাই এলো। অচেনা একজন লোকের মুখে এরকম লেম ওয়ার্ড শুনে তেতে উঠল অর্পণা। সে আবারও দাঁতে দাঁত চেপে টাইপ করলো। রিপ্লাই এলো। অর্পণা আবারও টাইপ করলো। তুই কে ভাই? অকারণে আমার হাজবেন্ড আর আমার বিষয়ে উল্টাপাল্টা বকছিস কেন? সাহস থাকলে নিজের এক্সাক্ট ইন্ট্রোটা দে। অশিক্ষিত কাপুরুষ, সামনে পেলে একদম মাটির নিচে গেড়ে দেব। রিপ্লাই এলো। এত কিছু করতে হবে না, শুধু আমার মনের কষ্টগুলো শুনুন। আপনার হাজবেন্ডের কারণে আমার বউ পালিয়ে গিয়েছে। এখন আমার বউ ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছে। এত রাতে আমি একা একা কি করব বলে দিন, নয়তো আমার বউকে ফিরিয়ে দিন। অর্পণা আবারও টাইপ করলো। আচ্ছা, বারবার একটা কথা না ওরে কি বলবেন কি? আমার হাজবেন্ড আপনার ওয়াইফকে কি করেছে? আর আপনার ওয়াইফই বা আমার হাজবেন্ডের সাথে পালিয়েছে কেন? কেন আবার? বউকে আদর করতে নিয়েছিলাম।
হুট করেই কাজ চলে আসে, বউকে রেখে একটু বাইরে গিয়েছিলাম। সেই অপরাধে বউ আমার পালিয়ে গিয়েছে। এখন আমার বউ ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছে। তার নরম কোমল বদনের অভাবে কলিজাটা শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে। তার আলতো স্পর্শ, মিষ্টি স্বরধ্বনি, তার বিড়বিড় করে দেওয়া বকা, রাগে অতিষ্ঠ হয়ে আমাকে এই জড়িয়ে ধরাগুলো খুব মিস করছি। হয় আমাকে আমার বউ ফিরিয়ে দিন, নয়তো আপনি চলে আসুন। যে কোনো একটা হলেই আমি খুশি।